প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 ডিজিটালে। সাথে আছে আমি ইশরাত পায়েল, আর আপনারা দেখছেন প্রবাসের গল্প। প্রতি পর্বে আমাদের সাথে একজন অতিথি থাকেন। আজকে তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সাথে সুদূর ইটালি থেকে এসেছেন মিস্টার সাইদ রিয়াজ। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকেও আমাকে এখানে চ্যানেল 24-এ আমন্ত্রণ জানানোর জন্য। কেমন আছেন? আছি ইনশাল্লাহ ভালো। আপনি ভালো আছেন? ভালো আছি। দেশে এসেছেন কবে? আমি এসেছি বৃহস্পতিবারে। কোন বৃহস্পতিবার? গত বৃহস্পতিবার। ওকে। কিছু সমস্যা আছে, এগুলোকে সলভ করার জন্য। আচ্ছা, প্রবাসীরা মূলত দেশে আসে যত জমি জায়গা বিজনেস এটা সলভ করার জন্য, না হয় পরিবারের মানুষজনকে দেখার জন্য। রাইট। তো এবার প্রবলেম সলভ করতে এসেছেন। আমি সবসময় আসি, অনেক ফ্লুয়েন্টলি আসা যাওয়া করি। যখন বিজনেস ছিল তখন ফ্লুয়েন্টলি আসা যাওয়া করতাম, কিন্তু এখন বিজনেস নেই, বাট আমাকে আসতে হচ্ছে বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য। আচ্ছা, ইটালি কত বছর ধরে থাকেন আপনি? আমি ইটালিতে দীর্ঘ 30 বছর। ওকে, অনেক লম্বা সময়। এত দেশ থাকতে ইটালি কেন? আমি পিএইচডি করার জন্য গিয়েছিলাম জার্মানিতে, পরে যে কোনো কারণে ইটালিতে ঘুরতে এসে নিজের কাছে খুব ভালো লেগেছে, আর যাওয়া হয়নি, ওইখানে বিজনেস শুরু করলাম। তো আপনার যাত্রাটা কেমন ছিল এখান থেকে, বাংলাদেশ থেকে? অ্যাকচুয়ালি আমরা যারা প্রবাসে থাকি, আমাদের যাত্রা ভালো, বাট এই যাত্রাটা সবাই হিমশিম খায় যাওয়ার পরে। এখন যেরকম যেই জিনিসগুলো শিখেছি, নিজের দীর্ঘ 30 বছর নিজের জীবনের মূল্যবান সময় পার করেছি, তো এটা অ্যাকচুয়ালি এই 30-35 মিনিটে বলে শেষ করা যাবে না। তো আমি এইটুকুই বলবো যে কেউ যদি আমাদের দেশ থেকে বিদেশে যেতে চায় যে কোনো কাজের জন্য, স্কিলড ওয়ার্কার অনেক ডিমান্ড, এভরিথিং, এভরি সেক্টর। কিন্তু আপনি গিয়েছিলেন স্টুডেন্ট হিসেবে। আমি গিয়েছিলাম স্টুডেন্ট হিসেবে পিএইচডি করতে। তো পিএইচডি করে দেশে কেন আসলেন না? আপনি তো দেশের সম্পদ, আপনার তো দেশে ফেরত আসা উচিত ছিল, আমাদের জন্য কিছু করা উচিত ছিল। আপনি বিদেশেই কেন থেকে গেলেন? আমি বিদেশে থেকে গিয়েছি অ্যাকচুয়ালি নিজের জীবনকে আরো অনেক বেশি ইমপ্রুভ করার জন্য। সেটা সেই 30 বছর থাকার কারণেই আজকে বিগত প্রায় 5-6 বছর থেকে চেষ্টা করছি যে আমার অভিজ্ঞতাটাকে কাজে লাগানোর জন্য, দেশকে কিছু দেওয়ার জন্য। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের জন্য আমি অনেক টক শো করেছি 2010 থেকে, বাট দুর্ভাগ্য হলেও সত্য, আমি হাসতেছি, বাট আমার নিজের ভেতরটা জ্বলে যাচ্ছে যে মানে আমাদের যারা চেয়ারের মালিক, যারা করা দরকার, যাদের কাছে পাওয়ার আছে, তারা বিন্দুমাত্র কর্ণপাত করছে না। না হলে প্রবাসীদের সমস্যা, প্রবাসীরা তো স্বর্ণ চায় না, ব্যাংকের থেকে টাকা লুট করতে আসে নাই। আপনি দয়া করে খোঁজ খবর নেবেন, যেহেতু আপনি একটা চ্যানেলের সাথে জড়িত আছেন, আপনি যে কোনো মুহূর্তে চাইলেই আপনি খোঁজ খবর নিতে পারেন যে কয়জন প্রবাসী, আমরা প্রবাসীরা 2 কোটি বাইরে থাকি, কয়জন প্রবাসী দেশ থেকে টাকা লুট করে নিয়েছে? না, বরঞ্চ প্রবাসীরাই দেশের অর্থায়নের একদম চাবিকাঠি। আপনাদের রেমিটেন্সে আমাদের দেশের অনেক কিছু হয়। আপনি বলতেছেন, কিন্তু যারা চেয়ারে আছেন ওনারা কি আমাদের এই কান্না, এই আওয়াজ শুনতে পান না? আমি তো মানে আপনি প্রথমে কি মনে করেন যে কোন বিষয়টার উপর আগে কর্ণপাত করা উচিত, কি প্রবলেমটা আগে সলভ করা উচিত? আমি মনে করি এই দেশটাকে ডেভেলপমেন্ট করা যায় প্রবাসীদের দ্বারা। কি করলে ডেভেলপমেন্ট হবে? কি ডেভেলপমেন্ট চাচ্ছেন আপনি? আমি ডেভেলপমেন্ট চাচ্ছি বলতে আপনার এয়ারপোর্টের হয়রানির কথা বাদে দিলাম। না, ওখান থেকে শুরু করি আমরা, সমস্যা নাই, বলতে পারেন। আপনার এয়ারপোর্টে বর্তমানে ইনফরমেশন লিখে আছে, আমি কি সাহায্য করতে পারি, ক্যান আই হেল্প ইউ, বাট ওনারা টেলিফোন নিয়ে খেলাধুলা করে। আচ্ছা, আমাদের অনেক ভাই আছে যারা একটা ফর্ম ফিল আপ করতে দেয়, ওইটা ফিল আপ করতে পারে না সুন্দর করে, ইমিগ্রেশন ফর্ম। জি, তো এটা অ্যাকচুয়ালি আমার কাছে অড মনে হয়। আমি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছিলাম, আমাদের দেশে যাওয়ার সময় একটা ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়, আসার সময় একটা ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়। আসার সময় এখন যারা আমরা বাংলাদেশে থাকি তাদের জন্য দেওয়া হয় না, ফরেনারদের জন্য অ্যারাইভাল ফর্ম একটা আছে, সেটা পূরণ করতে হয়। কিন্তু যাওয়ার সময় আমাদের অবশ্যই ইমিগ্রেশন ফর্মটা পূরণ করে ইনফরমেশন দিয়ে আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, এটা দিতে হয়। বাট
অনেক যারা প্রবাসে যায় তারা সবাই কিন্তু উচ্চশিক্ষিত না, খুবই স্বল্প শিক্ষিত অথবা জানে না কোন ফরম্যাটে লেখা হয়। Right. তো সেখানের যে হেল্পটা অনেক সময় আছে, এয়ারপোর্টে যখন আমি যাই বিদেশে ট্রাভেল করি তখন আমার কাছে অনেকে হেল্প চেয়েছে, আমিও আমার নিজের সময়টা নিয়ে লিখে দেওয়ার চেষ্টা করেছি। রাইট রাইট, আমি নিজেও তো যাওয়ার সময় আসার সময় আপনার আমার পকেটে সবসময় কলম থাকে একটা, আমি নিজে লিখে দেই। তো নিজের কাছে আনন্দ লাগে, আবার পাশাপাশি আস্তে আস্তে গল্প করি, জানার চেষ্টা করি যে কি সমস্যা হচ্ছে, কোন সমস্যাটার সমাধান করলে আমরা আগাবো, আমাদের প্রবাসী ভাইয়েরা এগিয়ে যাবে। পাশাপাশি আমি আগানো মানে দেশ আগানো, আচ্ছা। আমি আমার ডেভেলপমেন্ট দেশের ডেভেলপমেন্ট। রাইট রাইট। তো এখন যাওয়ার সময় তো আপনি একটা ফর্মের ছোট্ট কথা বললেন, বাংলাদেশে নামার পরে এয়ারপোর্ট থেকে কি কি হয়রানির সম্মুখীন আপনি হয়েছেন অথবা প্রবাসী ভাইয়েরা হয়? আসার পরে হ্যাঁ হ্যাঁ, ধরেন আপনি আপনি তো একজন প্রতিষ্ঠিত মানুষ, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আপনার একটা পজিশন আছে আলহামদুলিল্লাহ, আপনি শিক্ষিত, কিন্তু যারা ধরেন স্বল্প শিক্ষিত অনেক বছর বিদেশে থাকে, হয়তোবা 2 4 5 বছর পরে দেশে আসে, খুব কম আসে, তাদের কি কি হয়রানির শিকার হতে হয়? আপনার ওনারা যারা বাইরে থেকে দেশে আসে জি। সবাই আবেগের কারণে বাবা মা ভাই বোনের জন্য মনে করেন আপনার বেশ কিছু জিনিসপত্র নিয়ে আসে। সেই জিনিসটার মধ্যে ধরে নেন একই আইটেম 6টা হয়ে গেল, এখন কাস্টম কর্তৃপক্ষ মনে করে যেটা উনি বিক্রি করবে, অ্যাকচুয়ালি বিক্রির জন্য না, উপহার দিতে হয়। উপহার দিতে হয়। যেমন এই যে রিসেন্টলি একেবারে আপনি চাইলে আমি ফোন নাম্বার ম্যানেজ করতে পারবো। আপনার লিবিয়া থেকে আমাদের এক বাংলাদেশি ভাই আসছে, উনি আসার সময় আপনার উনি বিয়ে করেনি, উনি 4টা কম্বল নিয়ে আসছে। তো এয়ারপোর্টে উনাকে ধরে ট্যাক্স মনে হয় 35,000 টাকা করে ট্যাক্স চেয়েছে আর কি, কিন্তু উনি ট্যাক্স দিতে রাজি হননি। আচ্ছা, ওই কম্বলের প্রাইসটাই তো 35,000 না, যদি বাংলাদেশে এনে এত টাকার শুল্ক দিতে হয়, এটা কতটুকু যৌক্তিক মনে হয় আপনার কাছে? আমি সময়ের স্বল্পতার কারণে উনার কাছ থেকে ডিটেলস শুনতে পারিনি, তবে উনি প্রচুর কান্না করতেছে। দেখা হওয়ার পরে আমি নিজেকে খুব ছোট মনে করতেছি যে উনাকে আমি প্রশ্ন করতেছি, যে উনি মনে করতেছে আমাকে জেরা করতেছে, উনি কি সাংবাদিক কিনা, বলবো কিনা। তো খুব কষ্ট লাগছে যে উনি এয়ারপোর্ট থেকে নামার পরে ছোট্ট একটা ব্যাগ আছে, এই ব্যাগটা নিয়ে উনি গুলিস্তান গিয়েছে, গিয়ে ওখানে, কারণ উনি লজ্জা বোধ করতেছে, মাকে বলেছে যে আমি কম্বল নিয়ে আসতেছি, বোন আছে, ভাগিনা ভাগ্নি আছে, বোন জামাই আছে, ওদেরকে একটা দিবে, 4টা কম্বল নিয়েছে 4টা ফ্যামিলির জন্য। তো উনি এখন এয়ারপোর্টে কম্বলগুলো রেখে চলে আসছে, কারণ ওনার কাছে যে শুল্ক দিবে ওই পয়সা ওনার কাছে নাই। উনি আসছে লিবিয়া থেকে দীর্ঘ 9 বছর পরে। ট্যাক্সের যে স্ট্রাকচার আছে, শুল্ক স্ট্রাকচার, কি কি আনা যাবে, কতটুকু আনা যাবে, এটাও কিন্তু ক্লিয়ার না, অনেক জায়গায় প্রচারণার অভাব আছে। ইভেন এয়ারপোর্টে যাওয়ার সময় আমরা দেখি না, আসার সময় ওইভাবে দেখি না। তো আপনার কতটুকু যৌক্তিক মনে হয় যে ছোট্ট একটা জিনিসের উপরে 10 15 বছর পরে একটু একটু করে জমানো, পরিবারের জন্য কিছু নিয়ে আসবে দেশে গেলে, সবাইকে কিছু না কিছু দিবে, তখন যে তার পুরো জিনিসটা রেখে দেওয়া হয়, অথবা এটার উপরে যে আবার শুল্ক দেওয়া হয়, কিন্তু আপনারা তো দেশে প্রতি বছর প্রতি মাসে লাখ লাখ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার পাঠাচ্ছেন, তো সেই বিষয়ে আপনার কি মনে হয়, কতটুকু যৌক্তিক? অ্যাকচুয়ালি দেখেন, আপনি যত সহজে সুন্দর করে মানে বলছেন, কিন্তু যারা কর্মরত আছেন উনারা সামনাসামনি কোনো টিভি চ্যানেলে গেলে কোনো সাংবাদিক প্রশ্ন করলে উনারা করে ফেলবে আজই, ঘন্টাখানেকের মধ্যে। বাট স্বাধীনতার পরে আপনি দেখেন প্রবাসীরা বেশি দাবি কিন্তু না। দাবি কি? দাবি বলেন, হচ্ছে, দুই একটা দাবি বলেন। দাবি আপনার প্রবাসীদের দাবি, আপনার আমি কিছুদিন আগে প্রবাসীদের 15 দফা দাবি তুলেছিলাম। তো প্রবাসীরা চায় অ্যাকচুয়ালি দেশে ওনারা যদি বিনিয়োগ করে, বিনিয়োগ করার পরে ট্যাক্স মকুফ 10 বছর, তারপরে ফ্যামিলিদের যারা প্রবাসী আছে তাদের ফ্যামিলির সুরক্ষা সুনিশ্চিত করা, তারপরে ফ্ল্যাট কিনে, তারপর জমি কিনে, এগুলো ঠিকমতো বুঝে পায় না। অনেক প্রবাসী আছে দেশে ইনভেস্ট করেছে, ইনভেস্টমেন্ট সেফ না, প্রবাসীদের ইনভেস্টমেন্ট সেফ না, সিকিউর ফিল করতেছে না। আচ্ছা, কি করলে বাংলাদেশে প্রবাসী বিনিয়োগ আসবে, অথবা আপনি বিনিয়োগ করেছেন এর আগে, সেটা নিয়ে শুনবো, কিন্তু কি করলে আরো বিনিয়োগ আসবে? আপনার এই তো, যদি সরকার একটা লোক যাবে, যাওয়াটা খুব স্মুথলি হইতে হবে। এখানে কেউ কোনো প্রবাসী বলে না যে তুমি আমার জন্য এয়ারপোর্টে লাউঞ্জ করো, এটা হচ্ছে একটা ধোকা দেওয়া। আপনার লাউঞ্জটা এই নন পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে সাধারণ মানুষ যারা পলিটিক্স করে না তাদের এক্সপেকটেশন ছিল অনেক বেশি।
কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আমার কাছে হাসি লাগে এটা বলতে, আমাদের জন্য একটা প্রবাসী লাউঞ্জ করেছে এয়ারপোর্টের মধ্যে, ওখানে এরকম কিছু সোফা সেট দেওয়া আছে, আপনার প্রবাসীদের জন্য 5%, 10%, 20% ডিসকাউন্ট করবে। আমরা তো সেটা চাইনি, আমরা চেয়েছি আমাদের ফ্যামিলিদের সুরক্ষা সুনিশ্চিত করা। আমরা যদি ইনভেস্ট করি, সেই সুরক্ষার দায়িত্ব সরকারের। আমরা যদি একটা প্লট কিনি, একটা ফ্ল্যাট কিনি, একটা এখনো জমি কিনি, একটা ইন্ডাস্ট্রি করি, সেখানে যেন কুচক্রি মহল আপনার কেউ যেন দখলদারি না দিতে পারে। হ্যাঁ, এই যুগে আমার মনে হয় পৃথিবীর মধ্যে একমাত্র দেশ এবং অদ্বিতীয় যে একজনের জমি একজন দখল করে। আপনার সাথে এরকম ঘটনা ঘটেছে? আমার সাথে ঘটেনি, কিন্তু আমার কাছে প্রুফ আছে। আমি অনেক বাংলাদেশের কাছ থেকে শুনেছি, নিজে দেখতেছি বর্তমানে। আপনিও দেখেন যে একজনের জায়গায় একজন দখল করতেছে, আবার আপনার এমনভাবে কাগজপত্র তৈরি করতেছে লিগেল মনে হচ্ছে যেন। কোনটা আসল ভেরিফাই করার সুযোগটা খুব কোনটা কম। আসল কোনটা নকল আপনি কিভাবে বুঝবেন? বুঝতে পেরেছি। দুই পক্ষে পুলিশ নিয়ে যাচ্ছে। সো আপনাদের অনেক ভোগান্তির মধ্য দিয়ে অনেক যেতে হচ্ছে। ভোগান্তি। বিনিয়োগ করেন কিন্তু আপনারা সন্তুষ্ট না, সিকিউরিটি নাই। না। আচ্ছা, বাংলাদেশে আপনার কি কি বিনিয়োগ আছে? আমি বিনিয়োগ করেছিলাম, একটা গার্মেন্টসে ইনভেস্ট করেছিলাম, একটা বিস্কিট ফ্যাক্টরি, একটা ডাইং ফ্যাক্টরি। তো এগুলো আমি নিজের দোষী দিব, আমার ভুলের কারণে এগুলো আপনি রান করতে পারেন নাই। হ্যাঁ, এগুলোকে প্রফিটে নিয়ে আসতে পারিনি। 2012-13 থেকে শুরু করেছিলাম, 2018 পর্যন্ত নাই। এরপরে ডাইং ফ্যাক্টরিটা হাঁটি পা করে এগুচ্ছিল। যেদিন গভর্নমেন্ট ফল হলো, তার 3-4 দিন পর থেকে ওয়ার্কারের আন্দোলন, ভাঙচুর, হাবিজাবি, অনেক সমস্যা, সিচুয়েশন। হ্যাঁ, বুঝতে পেরেছি। অস্থিরতা বেশি বাংলাদেশে। অস্থিরতা। হ্যাঁ, মানুষের স্বাধীনতা বেশি, যে কোনো মুহূর্তে না, যে কোনো লোক। স্বাধীনতা বেশি না, আমরা আসলে বিনোদনের খুব অভাব। আমার কাছে মনে হয় যে আমরা কোনো একটা ইস্যু পেলেও সেটাকে একদম মাঠে ঘাটে পর্যায়ে নিয়ে যাই এবং এটা নিয়ে অনেকদিন মেতে থাকি। জি। তো বিদেশে আপনি কি করেন? বিদেশে অনেক ব্যবসা আছে। আমি বিদেশে বিজনেস করি। আপনার কোন সেক্টরে? প্রথমে শুরু করেছিলাম অর্নামেন্টস দিয়ে, গহনা দিয়ে। এর 2 বছর পরে আপনার শুরু করেছিলাম লেদারের ব্যাগ দিয়ে। আচ্ছা। তারপরে শুরু করেছিলাম ফার্নিচার দিয়ে। তারপরে হোলসেল বিজনেস, পাইকারি বিক্রেতা। আমি বিভিন্ন দেশে মাল পাঠিয়ে এক্সপোর্ট করতাম। তারপর আপনার রেস্টুরেন্ট বিজনেস, এরপরে আপনার হোটেল, আচ্ছা, এরপরে আইটি, এরপরে আপনার বিটকয়েন, ক্রিপ্টো কনসালটেন্সি বা ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট হিসেবে। আপনি তো অনেক কিছু 30 বছরে অনেক কিছু এক্সপ্লোর করে ফেলেছেন। প্রথমে হচ্ছে জুয়েলারি, তারপরে হচ্ছে লেদার গুডস, তারপরে এক্সপোর্টার, তারপরে রেস্টুরেন্ট, হোটেল, আইটি, এখন ক্রিপ্টো। তো এখন আপনার মনে হচ্ছে যে সেখানে তো ব্যবসা আছে, চলছে। বাংলাদেশে ভবিষ্যতে কি ধরনের ব্যবসার সম্ভাবনা আছে? ফিউচার কি? আমাদের বাংলাদেশের ফিউচার এক্সেলেন্ট। ওকে, ইটস এ হেভেন আপনি বলতে পারেন। বাট আপনাকে বলবো যে আমি বলবো না যে আমি পৃথিবীর 195টা দেশে গিয়েছিলাম, বাট আমি 50-55টা দেশে ফ্লুয়েন্টলি যাওয়া আসা করি বিভিন্ন কাজে। তো আমি মনে করি আমাদের বাংলাদেশের অপরচুনিটি অনেক বেশি। এই দেশে লিগ্যালভাবে, যেহেতু আমাদের পপুলেশন ডেন্সিটি অনেক বেশি, অনেক পপুলেশন, আমাদের লোকাল কনজাম্পশন অনেক বেশি। এই দেশে মিলিয়নার হওয়া লিগ্যালভাবে, সৎভাবে ভেরি ভেরি ইজি। আমি মনে করি আমাদের দেশের অপরচুনিটি অনেক। একটু আগেই তো বললাম ইটস এ হেভেন। কিন্তু একটা সন্তান যখন হয়, সন্তান ডিপেন্ড করে সে কি হবে তার বাবা মার উপরে। বড় হওয়ার পর তাকে ভালো গাইড দিতে হবে। দেশটাও তো সেম। আপনার ফ্যামিলিকে আপনি সময় দিচ্ছেন, প্রপার বাবা মা দুইজন প্রপার সময় দিচ্ছেন। সমস্যা হলে নিজে গিয়ে দেখেন সমস্যা করতে হয়, সমস্যার সমাধান করতে হয়। আপনার সন্তান যদি অসুস্থ হয়, তার কি জ্বর আছে, তার কি পেটে ব্যথা, না পায়ে ব্যথা, না ঘাড়ে ব্যথা, না মাথা ব্যথা, আপনি প্রথমে তার থেকে জিজ্ঞাসা করেন। আমি মনে করি আমাদের দেশটা এটা একটা বড় ফ্যামিলি। আমার ছোট ফ্যামিলি, আমার ছেলে মেয়ে 4 জন, মাশাআল্লাহ, 1 ছেলে 3 মেয়ে, আমি আমার 6 জনের। এটা একটা দেশটা হচ্ছে বড় ফ্যামিলি, বড় পরিসর। তো আমাদের যারা কর্ণধার আছেন ওনারা তো অনেক অভিজ্ঞ, অনেক বুদ্ধি সম্পন্ন মানুষ। ওনারা অ্যাকচুয়ালি আন্তরিক না। যদি আন্তরিক
হতো তাহলে এই দেশটাকে স্বাধীনতার পরে, সিঙ্গাপুরের কথা তো আপনার সিঙ্গাপুর চিনেন আপনি নিশ্চয়ই, পৃথিবীর খুব বিখ্যাত। আমি সিঙ্গাপুরে পড়াশোনা করেছি। ওকে, তো সিঙ্গাপুর 1960-তে আপনি হিস্ট্রি পড়েন, 1960-তে আপনার সিঙ্গাপুর কি ছিল, আজকে তারা কোথায়? কিছু ছিল না, ছোট একটা আইল্যান্ড ছিল। ওকে, সো হোয়াই নট বাংলাদেশ? বাংলাদেশের এত সম্ভাবনা, এত সমুদ্র বন্দর, এত মাছ, এত ধান, এত পাট, resource, এত রিসোর্স, এত চা বাগান, আমাদের গার্মেন্টস আমাদের আছে, গার্মেন্টস আছে, আমাদের প্রবাসী শক্তি আমাদের আছে। প্রবাসী শক্তি, প্রবাসী রেমিটেন্স, আমাদের কি অভাব আছে আপনি আমাকে বলেন দয়া করে। আমাদের ভাইয়েরা অনেক অনেক বুদ্ধিমান, যদিও স্কিলড ওয়ার্কার না, দূর থেকে দেখে শেফের কাজ Quick শিখে learner। ফেলে, কুইক। সো এখানে ভুল হচ্ছে যে সন্তান যদি আপনার মিসগাইডেড হয়, এটার জন্য দায়ী হচ্ছে তার বাবা মা, ঠিক? আমাদের দেশটা আনডেভেলপমেন্টের জন্য দায়ী হচ্ছে গভর্নমেন্ট। এখানে অস্বীকার করার কিছু নাই। আচ্ছা, আপনার এখানে গভর্নমেন্টের ভূমিকা থাকা বেশি জরুরি, যাতে স্কিল ডেভেলপমেন্ট হয় এবং বাচ্চাদেরকে স্কুলে যেরকম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস শেখানো হয়, তার সাথে সাথে কিছু স্কিল শেখানো, অবশ্যই, যেমন সেলাইয়ের কাজ শেখানো, ওয়েল্ডিং এর কাজ শেখানো, তারপর হচ্ছে ড্রাইভিং শেখানো, কুকিং শেখানো, Right। এগুলোও কিন্তু একটা স্কিল। অবশ্যই অবশ্যই হ্যাঁ। আপনার সবাই কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, সবাই পাইলট হবে না, সবাই আপনার স্পেস ইঞ্জিনিয়ার হবে না। তো আপনার আমি মনে করি এই দেশকে ডেভেলপমেন্ট করার প্রথম এবং অদ্বিতীয় হচ্ছে যে ন্যায় বিচার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার বাচ্চারা বিনোদনের জন্য ওদেরকে বাধ্য করা, প্রতিদিন খেলতে হবে, খেলার 1 জন্য hour সময় থাকবে নির্দিষ্ট। খেলতেই হবে। এখনকার বাচ্চারা তো আইপ্যাড, মোবাইল এগুলো নিয়ে থাকে। এবং প্রত্যেক স্কুল, যে স্কুলের খেলার মাঠ নাই সেই স্কুলকে পারমিশন দিবে না। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের যারা বুদ্ধিজীবী আছে তারা ওনারা কি কখনো চিন্তা করেন এগুলো? হয়তো আমার ধারণা ভুল হইতে পারে, কিন্তু আমি মনে করি একটা দেশকে ডেভেলপমেন্ট করার জন্য হচ্ছে প্রথম হচ্ছে যে নাম্বার 1 ন্যায় বিচার। আমাদের দেশে পলিটিক্যাল গভর্নমেন্ট চেঞ্জ হয় কিন্তু আপনার সবকিছু ঠিকই থেকে যায়, সিস্টেম একই থেকে যায়। সিস্টেম একই থেকে যায়। হ্যাঁ, আমি আসলে আপনি চলে গেছেন, আপনারটা আপনি নিয়ে গেছেন, এবার আমি আমার বুঝতে পেরেছি। আপনি যেহেতু প্যারেন্টিং এর কথা বললেন, ছোটবেলা থেকেই আমরা যারা আছি, আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে সুশিক্ষা দিতে হবে। যেহেতু আপনার বাচ্চা 4 জন মাশাআল্লাহ, তো ওখানকার ইটালিতে, ইউরোপের যে স্কুল হয়, স্কুলে কি কোনো স্কিল ডেভেলপমেন্ট শেখানো হয়? কারণ আমি দেখেছি যে একটা স্কুলে তারা হচ্ছে ফার্নিচার বানানো শিখছে, কুকিং শিখছে। সো ইটালিতে আপনার বাচ্চারা যে সমস্ত স্কুলে পড়ে, সেখানে এক্সট্রা কারিকুলাম কি কি শেখানো হয়, অথবা স্কিল ডেভেলপমেন্টের জন্য কি শেখানো হয়? আপনার ওইখানে বাচ্চাদের মতামত বেশি দেওয়া হয়, ওইখানে বাচ্চাদের মতামত বেশি দেওয়া হয় এবং আপনি শুনলে আশ্চর্য হবেন, প্রত্যেকদিন যখন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া হয় লন্ডনে, আপনার খুব ভালো লাগে যে যার মুখ গোমড়া আছে, কারণ সবার সকালবেলা সমান থাকে না, কেউ হাসি মুখে বের হয়, কেউ আপনার একটু রাগ করে বের হয়, বাচ্চারা সবসময় অনেকে স্কুলে যেতেও চায় না। তো বাচ্চা স্কুলে যাওয়ার পরে প্রত্যেক টিচার সামনে দাঁড়িয়ে থাকে, প্রত্যেক ক্লাসের টিচার ওদের ছাত্রদেরকে রিসিভ করে এবং আপনার সুন্দর করে গুড মর্নিং বলে। যার মন খারাপ থাকবে টিচার এগিয়ে আসবে, খুব সুন্দর করে আপনার আদর করে কুশল বিনিময় করবে, তোমার মন খারাপ কেন, কি হয়েছে, তোমার আব্বু বকা দিয়েছে, আম্মু বকা দিয়েছে। ওরা খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে প্রতিদিন, ইভেন যদি বৃষ্টিও হয়, ওরা বৃষ্টির মধ্যে রেইনকোট পরে দাঁড়িয়ে থাকে বাচ্চাদেরকে রিসিভ করার জন্য। ইজ ডিফারেন্ট, চিয়ার আপ করে, মোটিভেট করে, মনের কথা শুনে। সো মেন্টাল হেলথটা খুবই ইম্পর্টেন্ট। আমরা তো বাংলাদেশে সবাই খুব ফ্রাস্ট্রেটেড, মেন্টাল হেলথ নিয়ে আমরা কেউ কাজ করছি না। নেভার। সেজন্য আমি বলেছিলাম যে প্রত্যেক স্কুলে বাচ্চাদেরকে খেলতে আগ্রহ করা, বাচ্চাদেরকে খেলতে বাধ্য করা, অন্তত 1 ঘন্টা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাচ্চাদেরকে বাচ্চাদের মতো থাকতে দিতে হবে, কারণ আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তো তাদেরকে সেভাবেই গড়ে তুলতে হবে, সে যাতে ভালো মানুষ হয়, তার মেন্টাল হেলথ ঠিক থাকে, সে যাতে একজন স্কিলড বাচ্চা হয়, যে না আমি সব পারি, কারো হেল্প ছাড়াও আমি নিজের জন্য করব এবং অন্যকে হেল্প করা শেখাতে হবে। আমাদের মধ্যে টলারেন্স খুব কম, সেটা শেখাতে হবে। অ্যাকচুয়ালি আপনার ওরা বাচ্চাদের মোটিভেশন করে এবং পড়তে পড়তে বাচ্চাদেরকে দেখে যে কোন বাচ্চা কোন সাইডে তার আগ্রহ বেশি। কিন্তু আমাদের এখানে তো আপনার যেমন ওইখানে প্রতিদিন বাচ্চাদেরকে খেলতে বের করে স্কুল থেকে, এবং আমার কাছে অবাক লাগে আপনার ইটালিতে বা ইউরোপের অন্যান্য দেশে, আপনার লন্ডনে প্রত্যেকটা স্কুলের খেলার জন্য অনেক বড় মাঠ, এবং এটা বাইরে থেকে দেখে কেউ বুঝতেও পারবে না এখানে মাঠ আছে, এখানে যে একটা মাঠ আছে। আমি মনে করি আমাদের দেশে আপনার দেশকে ডেভেলপমেন্ট করার জন্য
ন্যায় বিচার নাম্বার 1 একটু আগে বলেছি আপনাকে। নাম্বার 2 হচ্ছে যে আপনার বাচ্চাদেরকে খেলতে বাধ্য করা কি, ওদেরকে খেলতে নিয়ে গেলেই তোরা খেলবে। খেলার জায়গাই তো নেই, খেলার আর জায়গাই বাবা মা তো নেই। কিন্তু অ্যালাও করে না যে বাচ্চারা বাইরে গিয়ে খেলবে। এর চেয়ে ভালো বাসায় থাকো, মোবাইল দেখো, টিভি দেখো, গেম খেলো ফোনে। এটা তো যাই হোক, আপনাদের সময় তো আর শৈশবটা এরকম ছিল না। না, আমি তো বড় হয়েছি নোয়াখালীতে। আমাদের স্কুলের, আমি ব্রাদার আন্দ্রে স্কুলে পড়েছি, ওইখানে খেলার মাঠ ছিল। এরপরে চৌমুহনী গভর্নমেন্ট কলেজ, ওইখানেও মাঠ ছিল। এরপরে ঢাকা তিতুমির, সেখানেও বড় মাঠ ছিল। এনিওয়ে, তো অ্যাকচুয়ালি বাচ্চাদের দিকে অনেক নজর দিতে হবে। আমি মনে করি আপনার আমাদের দেশটা, এটা একটা মানে এই দেশটাকে এগিয়ে নেওয়া, অনেক সুযোগ। আমাদের যেই পরিমাণে ফরেন রেমিটেন্স আসে, এই রেমিটেন্সগুলোকে প্রপার ইউটিলাইজ করতে পারতেছে না। আপনি দেখেন যেসব ভাইয়েরা আপনার সৌদি আরব থাকে, মালয়েশিয়া থাকে, সিঙ্গাপুর থাকে, দুবাই থাকে, আপনার আমাদের দেশ থেকে নানান সময় নানান সমস্যার কথা আমরা শুনি, কিন্তু দুর্ভাগ্য আপনার আমাদের দেশের পর্যাপ্ত পরিমাণে কনসালটেন্সি কিন্তু মিনিস্ট্রি থেকে করে না। এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এই যে বিএমইটি, কি কাজ, এতগুলো মন্ত্রণালয় করে রেখেছে। এই যে মন্ত্রণালয়ের জন্য এত গাড়ি, এত বড় বড় বিল্ডিং, আমি তো কোনো এটার পজিটিভ দিক দেখতেছি না। আমরা একটু সিরিয়াস প্রসঙ্গে আসি, সেটা খুবই অ্যালার্মিং। আমরা টিভিতে মাঝে মাঝে নিউজের হেডলাইনে দেখি যে লিবিয়াতে নৌকা ডুবে মারা গেছেন এতজন বাঙালি। অবৈধ পথে অনেকে লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করে, ইটালিতে যাওয়ার চেষ্টা করে, এরকম বাঙালি তো অনেক আছে ইটালিতে। তো আপনি কি মনে করেন যে এইভাবে গিয়ে কি আসলে জীবন গড়াটা, এটা কি কতটুকু, মানে কি মনে হয় আপনার, যে সফলতা কি পাবে, অথবা এত জীবনের ঝুঁকি নিয়ে গেলে কি হবে? ধন্যবাদ আপনাকে, আপনি অনেক মূল্যবান একটা প্রশ্ন করেছেন আমাকে। আমার এই প্রবাসের গল্প যদি কোনো প্রবাসী ভাই থেকে থাকে, আমি মনে করি আপনারা এটা সবখানে ছড়িয়ে দিবেন দয়া করে। এই কারণে যে ইলিগেলভাবে যাওয়া সম্পূর্ণ বোকামি। কারণ এখন পুরো ইউরোপে, পুরো ওয়ার্ল্ডেই স্কিল্ড ওয়ার্কারের অনেক চাহিদা। আমি একটু আগে বলেছি যে সবাই স্পেস ইঞ্জিনিয়ার হবে না, সবাই আইটি সেক্টরে কাজ করবে না, বাট বর্তমানে পুরো পৃথিবীতে আপনার কনস্ট্রাকশন সেক্টরের যথেষ্ট ডিমান্ড। কনস্ট্রাকশন সেক্টরের মধ্যে আপনার যেটা আমরা বলি বাংলাদেশে আপনার রাজমিস্ত্রির কাজ, যেমন আপনার ইট গাঁথা রাজমিস্ত্রি করে, তারপরে ফিনিশিং এর কাজ করে, তারপর আপনার ফলস ওয়াল করে এটা, তারপর আপনার ওয়েল্ডিং, তারপরে ইলেকট্রিশিয়ান, তারপর আপনার প্লাম্বিং এবং টাইলসের কাজ। এটা আপনাকে বলে বুঝাইতে পারবো না যে কত ডিমান্ড। একজন টাইলস মিস্ত্রি, সে যদি বাংলাদেশে প্রপারলি কাজ শিখে, উনি নিজে ঘরে বসে অ্যাপ্লিকেশন করে, কারণ এখন পুরো ওয়ার্ল্ড কিন্তু ভেরি ইজি। কিন্তু সে অ্যাপ্লিকেশন করার কি কোনো জায়গা আছে? অবশ্যই। কোথায় গিয়ে করবে এটা? আপনার যেই কোনো লোক যদি যেতে চায়, আমি মনে করি যে যেই ভাইয়েরা বিদেশে যেতে চায়, যেই দেশে যেতে চায়, উনি নিজে স্থির করে। যখন স্থির করার পরে উনি ওই দেশের ভাষা তাকে রপ্ত করতে হবে। হ্যাঁ, উনি যদি আমি ওইটা বুঝলাম যে ভাষা রপ্ত করলো, সে স্কিল্ড, সে গিয়ে কাজ করতে পারবে, কিন্তু অ্যাপ্লিকেশনটা কোথায় করবে? আপনি বললেন যে স্কিল্ড ওয়ার্কার আছে, কিন্তু বাংলাদেশিদের তো সবচেয়ে এখন বড় স্বপ্ন তরুণদের যে তারা বিদেশ যাবে, দেশ ছাড়বে, এটাই বড় স্বপ্ন। কিন্তু এই যে যারা আছে মিডলম্যান, তাদেরকে ধরেন ইউরোপে যাওয়ার জন্য 15 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা দিচ্ছে, সেইটা না দিয়ে এখানে লিগ্যাল ওয়েতে প্রবাসে যাওয়ার অথবা ইউরোপে যাওয়ার কি কোনো মাধ্যম আছে আপনার জানা আছে? আপনার লিগ্যালভাবে যাওয়ার একমাত্র ওয়ে হচ্ছে যে প্রত্যেক দেশের, যদি আমাদের যে ভাইয়েরা যেতে চান, ওনারা যদি ঘরে বসে ওয়েবসাইট থেকে, ধরেন আপনার যদি যে ভাই কনস্ট্রাকশনের কাজ জানে, উনি রোমানিয়া যাবে, অথবা পোল্যান্ড যাবে, অথবা ইটালি যাবে, অথবা লন্ডনে যাবে, উনি ইউকের একটা গভর্নমেন্টের ওয়েবসাইট আছে, উনি ঢুকার পরে উনি উনার স্কিল্ডের সাথে মিলাই দেখবে যে উনি কতটুকু জানে, উনি কতটুকু ইংলিশে দক্ষ, তারপরে উনি কি কাজে যাচ্ছে, সেই কাজে উনার কতটুকু উনার দক্ষতা আছে, আপনার নিজে অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, ওয়েবসাইটে গিয়ে। কারণ প্রত্যেকটা দেশেরই, ধরেন ইটালি যেতে চায়, এরকম কোনো ওয়েবসাইট আছে যে অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ, ইটালির ওয়েবসাইট আছে তো। আপনার গভর্নমেন্টের বিভিন্ন রুলস রেগুলেশন আছে। হ্যাঁ। যেমন উনি যদি
ট্যুরিজম সেক্টরে কাজ করতে চায়, উনি রেস্টুরেন্টের কাজ শিখে, এটা প্রথমত আমি মানে বলবো যে ওয়েবসাইটে সার্কুলারগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। রাইট, ওয়েবসাইটে বিভিন্ন সার্কুলার হ্যাঁ। দেওয়া হয়, সেখানে গিয়ে তার স্কিল চেক করবে এবং সে চাইলে কারো হেল্প নিয়ে নিজেই অ্যাপ্লাই করতে পারবে। রাইট, হ্যাঁ, তারপর তারা প্রসেসিং করে দিবে, রাইট, এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, আপনার ওয়েবসাইট দেখবে, ওয়েবসাইট দেখার পরে উনি ওনার অ্যাকচুয়ালি কি যারা যেতে চায় এরা কেউ সময় ব্যয় করতে চায় না। আমি আজকে ডিসিশন নিছি যে পড়ালেখার করব না, ভালো লাগতেছে না, কালকে বিদেশ চলে যাব, এবং আপনি আদম ধরে চলে যাব। হ্যাঁ খুব দ্রুত, আমরা খুব সহজে যে কোনো জিনিস চাই। আমি আমাদের প্রবাসী ভাইদেরকে বলবো, বিদেশ যদি কেউ যেতে চায়, প্রথমে যেই দেশে যেতে চায় ওই দেশের ভাষা, সেটা যদি মিডল ইস্টে যেতে চায় অ্যারাবিক বলা। এরকম এখন কি বাংলাদেশে এরকম চুজ করার অপশন আছে? আমাদের তো চুজ করার অপশন আছে, আপনি লাল নিবেন, কালো নিবেন না নীল নিবেন, কিন্তু বাঙালিদের হাতে তো কোনো অপশন নাই। তারা হচ্ছে যে দেশে অল্প টাকায় আগে যাওয়া যায়, অবৈধ পথেও যদি যাওয়া যায়, তারপর আমাকে নিয়ে যান। তো এই প্রবণতাটা যে আছে, এটা চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে? আমরা কি দেশেই কিছু করতে পারি না? আমাদের দেশে আপনার অনেক সুযোগ, আমি আপনাকে একটু আগে বলেছি যে আমাদের দেশে অনেক সুযোগ আছে। আমাদের দেশের পপুলেশন অনেক বেশি। আমাদের দেশে সরকার আপনার রিচার্জের জন্য প্রণোদনা দিচ্ছে না। তো আপনার প্রত্যেকটা গ্রামে আপনি দেখবেন আমাদের ইয়াং বয়সের ছেলেরা আপনার পেট্রোল দিয়ে একটা কিছু আবিষ্কার করে ফেলে, 1 লিটার তেল দিয়ে 100 কিলোমিটার গাড়ি চলে, এই ধরনের বহু প্রতিভা আছে। কিন্তু গভর্নমেন্ট কোনো সাবসিডিয়ারি দেয় না, গভর্নমেন্ট কোনো প্রণোদনা দেয় না। আপনার স্টার্টআপের জন্য যে একটা ঋণ সুবিধা অথবা আর্থিক সহযোগিতা, সেটা হয়তোবা ঠিকঠাক পাচ্ছি না, অথবা পেলেও আমরা জানি না সেটা কিভাবে নিতে হবে। ঋণ নেওয়ার জন্য গভর্নমেন্ট যেভাবে ফলাও করে বলছে অতটুকু না। কিন্তু আবার একটু বলতে চাই, কোনো প্রবাসী ইলিগেল ভাবে দেশের বাইরে যাবে না। যেমন হজ করতে গিয়ে অনেকে থেকে যায়, এটাও যেন না করে, এটাতে আমাদের দেশের বদনাম। এবং অনেক কষ্ট করতে হয়, জীবন অনেক সহজ না। অনেকে আছে যে রাস্তায় ঘুমাতে হচ্ছে, 30 লাখ টাকা খরচ করে গেছে, কোনো কাজ নাই, কিছু নাই, আনস্টেবল, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, এবং লিগালও হতে পারছে না। সো তাদের জন্য তো অনেক অসুবিধা। হ্যাঁ, পুরো ইউরোপে আগের চেয়ে এখন অনেক সুযোগ সুবিধা বেশি, বাট লিগেল ওয়েতে গেলে এটা ডিমান্ড অনেক বেশি। আমি করজোড়ে আমাদের দেশি ভাইদেরকে নিষেধ করব, ইলিগেল পথে কেউ যেন কোনো দেশে না যায়, ইভেন ইউরোপ। সকল প্রবাসী ভাইদেরকে, যারা বাংলাদেশে আছে, আমাদের তরুণরা যারা আমরা প্রবাসে যেতে চাই, অবশ্যই স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন আছে। যা কাজ পারেন, যে বিষয়ে আপনি মনে করেন দক্ষতা অর্জন করলে আপনার জন্য ভালো হবে অথবা বিদেশে চাহিদা আছে, সে স্কিলগুলো আপনারা অবশ্যই আয়ত্ত করবেন, কাজ শিখবেন। তারপরে অবশ্যই জেনে বুঝে অনেক সাবধানতা অবলম্বন করে বিদেশে যাওয়ার জন্য আপনারা প্রস্তুতি নেবেন। অবৈধ উপায়ে কোনোভাবেই যাবেন না, সেটা যে দেশই হোক, সেটা আমাদের অনুরোধ। আচ্ছা, এখন একটু হাস্যরসে চলে যাই, আমরা একটু আনন্দের কথা বলি। কারণ অনেক বছর আপনি বিদেশে আছেন, প্রবাসে থেকে বাংলাদেশের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন? প্রবাসে থেকে বাংলাদেশের আতিথেয়তা, আপ্যায়নটা মিস করি। তারপরে বন্ধুদের সাথে আড্ডা মিস করি। খাবার তো বরাবরই, কারণ এই যে 30 বছরে বাংলাদেশে থাকতে একসময় কাঁঠাল খেতাম, এখন লন্ডনে একটা কাঁঠাল, ডুরিয়ান, হ্যাঁ কাঁঠাল, তো অ্যাকচুয়ালি কাঁঠাল খেতে এখন আর মজা লাগে না, না খেতে খেতে অভ্যস্ত। সেটাই। মার হাতের রান্না মিস করেন? হ্যাঁ, সেটা তো অবশ্যই। ওখানে কে রান্না করে? ওখানে আমার ওয়াইফ রান্না করে। আর যখন ইটালিতে দীর্ঘ আমার 18-19 বছর রেস্টুরেন্ট বিজনেস, মানে 2004 থেকে, তো যখন রেস্টুরেন্ট ছিল তখন তো বাসায় রান্না হতো না, রেস্টুরেন্ট থেকেই খেতাম আর কি। আচ্ছা, যখন স্টুডেন্ট অবস্থাতে প্রথমে জার্মানিতে গিয়েছেন, জার্মানিতে গিয়ে কি এরকম কোনো কাজ আছে যে গিয়ে করতে হয়েছে যেটা আপনি দেশে কোনোদিন করেন নাই? হ্যাঁ, সেটা তো আপনার প্রথম ওইখানে 1 মাস ছিলাম, বেশি দিন ছিলাম না, এরপর ইটালিতে। তো প্রথম যেদিন ইটালিতে আপনার নিজে ভাত রান্না করি, ভাত একদম জাউ হয়ে গিয়ে একদম মানে পানি আর চাল দেখা যাচ্ছে, না দেখা যাচ্ছে না, একদম মিক্সড হয়ে গেছে, একদম মিশে গেছে। এটা হচ্ছে প্রথম এক্সপেরিয়েন্স। এখন ভাত রান্না করতে পারি, বাট আপনার রান্নার কাজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আচ্ছা, ভেরি ডিফিকাল্ট। তাহলে আমাদেরকে অ্যাওয়ার্ড দেন, আমরা যারা ঘরে থেকে আপনাদের জন্য রান্না করি। আমাদের মা বোন যারা আছেন ওনারা অনেক পরিশ্রম করে। আপনার মা, যেমন আমার মা স্কুলের টিচার ছিলেন, উনি, আমরা 4 ভাই বোন সবাই মোটামুটি আপনার খুব ভালো আছে ইনশাল্লাহ। তো আপনার উনি সকালবেলা, আমার এখনো মনে পড়ে যে উনি সকালবেলা ভোরে উঠে, কাজের বুয়া আছে, ছেলে আছে, তারপরেও আপনার আমার আব্বা উনার হাতের মানে
রুটি ছাড়া খাবে না, মানে বুয়া রুটি তৈরি করতে এটা তো পারবে না। আমাদের ট্রেডিশন, আমাদের মা খালাদের নানি দাদিদের দেখে এসেছি। সেটা হচ্ছে বাড়িতে সকালবেলা উঠে সবার জন্য নাস্তা বানায়, দুপুরবেলা রান্না করে, রাতের বেলা আবার গরম গরম সবার জন্য রান্না করে, 3 বেলা রান্না করে। কিন্তু প্রবাসে কি এটা হয়? ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। আমরা একদিন রান্না করে কয়দিন খায় প্রবাসীরা? এখন আপনার 3 দিন রান্না করে, সপ্তাহে 3 দিন রান্না হয়। সপ্তাহে 3 দিন রান্না করে, আর গরম করে খাই আর কি। আপনার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার হচ্ছে আপনার মাছের দো পেঁয়াজু ভাজি ছাড়া, ওকে, জাস্ট ভুনা করতে হবে পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ দিয়ে আপনার একসাথে রান্না করা আর কি, ভাজি না। আমি ভাজি কোনো কিছুই খাই না, পছন্দ আচ্ছা, করি না মাছ আর কি। মাছ পছন্দ করেন? ভাজি মাছও না, আচ্ছা, ভাজি মাছও না। আমরা মানে একটু হালকা ঝোল দিয়ে আপনার মাছের দো পেঁয়াজু, মানে মাছ মশলা পানি সব একসাথে দিয়ে ঢেকে দিয়ে 1 ঘন্টা পর নামায় ফেলবে। ওই খাবারটা রেসিপি বলে দিল, যেহেতু রেস্টুরেন্ট ওনার, সে জানে কিভাবে রান্না করতে হয়, খুব কোনটা মজা। কিভাবে মজা আর হবে। আপনার হালকা আগুনে রান্নাটা খুবই টেস্টি হয়। আচ্ছা, হালকা আছে। হ্যাঁ, আচ্ছা, আপনি একটা রান্না করবেন, হ্যাঁ হ্যাঁ। যেই রান্নাটা করতে আপনি কি শেফ ছিলেন? না, বাট আপনি শুনলে অবাক হবেন, আমি রেস্টুরেন্টের কোনো রান্নাই জানি না। নিজের শখে রেস্টুরেন্ট দিয়েছিলাম। আমার ছেলে হওয়ার পরে আমার ওয়াইফকে বললাম যে কিছু লোককে তো খাওয়াইতে হবে। সে বললো কত লোককে খাওয়াবো? আমি বললাম যে 500-600 লোককে খাওয়াবো। দেন সে বলে ফেললো তুমি তো রাজপুত্র না, রাজার ছেলে না যে তুমি মন চাইলে ইটালিতে 500-600 লোককে খাওয়াবা। তখন নিজে একটা রেস্টুরেন্ট কিনেছি। ভাবির সাথে অভিমান করে? না, যে অভিমান হ্যাঁ, না, অভিমান না, কিন্তু মানে ইটালিতে মন চাইলেই আপনি কিন্তু ঘরে, ইভেন বাংলাদেশেও আপনি মন চাইলে কিন্তু ঘরে হুট করে 15 জন 10 জন বন্ধুকে আনতে পারবেন না। হ্যাঁ, প্রস্তুতির একটা বিষয় আছে। রাইট। কিন্তু একটা রেস্টুরেন্ট থাকলে, একটা রেস্টুরেন্ট ওনার, উনি যে কোনো মুহূর্তে চাইলেই কিন্তু আপনার ওনার রেস্টুরেন্টে 20 জনকে খাওয়াতে পারে, এনি টাইম কিন্তু খাওয়াতে পারে। আচ্ছা, তো বাসায় সম্ভব না। সেটা। আচ্ছা, প্রবাসে গিয়ে কোন ওয়ার্ডটা প্রথমে শিখেছেন প্রবাসী ভাষায়? ওখানে তো জার্মান বলে ফার্স্টে, হয়তো না, জার্মান থেকে কি ইটালিতে শিখেছেন? ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, জার্মানিতে হ্যাঁ। ডিফারেন্ট ডয়েচ ল্যাঙ্গুয়েজ, ইটালিতে Okay. ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। ওকে, তো আপনার পানি, প্রথম কি শিখেছেন? প্রথম ওয়ার্ডটা ছিল পানি। পানিকে কি বলে? ইটালিতে বলে aqua, অ্যাকোয়া। aqua, অ্যাকোয়া। aqua। আর বাংলা কি ভাষা শিখিয়েছেন? গালি শিখিয়েছেন নাকি ভালো কথা না, শিখিয়েছেন? আমি কোনো ইউরোপিয়ান কোনো লোককে কোনো বাংলা ওয়ার্ড শিখাইনি। শিখান নাই? না, আপনার শিখাইনি। আমার কাছে আপনার আমি পছন্দ করতাম না আর কি। যেমন আমাদের অনেক বাংলাদেশি ভাই আছে, আপনার টাকার ডিফারেন্সটা বলে ফেলতো, আমি বলতাম না আর কি। এতে আমি মনে করতাম যে নিজেকে ছোট করা। হয়তো আমার ধারণা কিন্তু ভুল। বাংলা বললে ছোট কেন হবে? কারণ না, বাংলা না, বাংলা বলার ক্ষেত্রে না, হ্যাঁ হ্যাঁ, টাকার বেলায় টাকার বেলা। গালি শেখানো, তারপরে টাকার, যেমন তোমার দেশের 1 টাকা আমার দেশের এত টাকা, এই টাকা, difference। ডিফারেন্সটা আমার কাছে বলতে ভালো লাগতো না। এটা আর কি। ভালো লাগতো না। না, অনেক বছর তো ইটালিতে থাকেন, এত বছর পরেও যখন কোনো বাঙালিকে দেখেন দূর থেকে, অথবা আমরা যদি ঘুরতে যাই, কোনো ট্যুরিস্ট দূর থেকে দেখে কি একটু হাসেন? মনে হয় যে এই যে নিজের একটা মানুষ পেয়েছি? হ্যাঁ, ইটালিতে বর্তমানে আপনার প্রায় আমি বলবো 3 লক্ষ বাংলাদেশি আছে, এবং এমনও শহর আছে যেখানে বাংলাদেশিরা নাই। তো এখনো পথে যে কোনো জায়গায় বাংলাদেশি পেলে খুব ভালো লাগে। এবং আমি পার্সোনালি জিজ্ঞাসা করি ভাই, যেমন আপনার কিছুদিন আগে আমি ক্রোয়েশিয়া গিয়েছিলাম, স্লোভেনিয়া গিয়েছিলাম, তারপরে আপনার মাল্টাতে, পোল্যান্ডে। তো যখন যেখানে যাই, আপনার যদি চোখে পড়ে যে একজন আমাদের কালার, তো আমি বলি আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো যদি বাংলাদেশি হয় সালামের উত্তর দেয়, আর কথা বলে যে ভাই বুঝতে পারি যে উনি বাংলাদেশি। তারপরে আপনার যদি উনি সালামের উত্তর না দেয়, অনেক সময় বলে যে গুড মর্নিং, তখন ভাবি যে উনি অন্য দেশের আর কি। তবে পাই বিভিন্ন জায়গায় পান, মনে হয় যে আপন মানুষ পেয়েছি, নিজের নিজের তো মনে হয়। খুব ভালো লাগে আপনার যখন পাই, তখন কিছুক্ষণ কথাবার্তা বলি। হয়তো সময় স্বল্পতার কারণে অনেক সময় কথা বলা হয় না। অনেক সময় দেখা গেছে যে আপনার এমনও হয়েছে যে আমি গাড়ি নিয়ে সিগন্যালে দাঁড়িয়েছি, পাশে হেঁটে যাচ্ছে, গ্লাসটা নামিয়ে ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, তো একবারই নিজে থেকেই কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ, এটাই তো আমাদের ভ্রান্তিত্ব বোধ, জি, জি, সৌজন্যতা, আমাদের বাংলাদেশের স্পেশালিটি, জি, যে আমরা মানুষকে খুব আপন করে Right. নিতে পারি, আতিথেয়তা করতে Right. জানি। আর অনেক বছর তো হয়ে গেছে, তো যখন দেশে আসেন বন্ধু বান্ধবের জন্য অথবা পরিবারের জন্য সুটকেসে কি নিয়ে আসেন? নিজের জামা কাপড় বেশি নিয়ে আসেন নাকি গিফট বেশি নিয়ে আসেন, সেটা বলেন। আমি সুটকেসে করে কখনো আমার কাপড় আনি নেই। আনেন নাই? না, না,
পরিবারের জন্য কি কি নিয়ে আসেন এখানে এসে সাধারণত? আমার কে কি চায়? এখানে এসে আপনার আমি আমার ভাইয়ের দুই একটা শার্ট নিয়ে আসি। আমার ভাই আছে, ও আর্কিটেক্ট, আপনার আমি ওর জামা টামা পরি। ও আচ্ছা আর আচ্ছা। লাগেজে করে বন্ধুদের জন্য সব জানি যে কে কি পছন্দ করে। অনেকের তো অনেক আবদার থাকে, লম্বা লিস্ট থাকে যে এটা নিয়ে এসো আমার জন্য। হ্যাঁ, ওইটা তো থাকেই। তবে সবাইকে সন্তুষ্ট করা যায় না। আমি ক্ষমা চেয়ে নেই আগেই, যে দেখো দোস্ত, তো আমি তো এটা নিয়ে আসতে পারি নাই, এটা নিয়ে আসছি। তবে কিন্তু আপনি যখন বাংলাদেশ থেকে যান, আপনার বন্ধুরা আপনাকে কি উপহার দেয়? উপহার দেয় নাকি সবাই শুধু আশাই করে যে না, প্রবাস থেকে এসেছে, প্রবাসে তো মনে হয় অনেক টাকা? না, উপহার অনেকে দেয়, দেয় না যে তা না, আমি নিতে চাই না। আমি মনে করি যে যেই জিনিসটা আমাকে উপহার দিবে, সে যদি এটা যার প্রয়োজন নাই তাকে দিলে হয়তো তার উপকার হবে, বেশি হবে। বাহ, যেমন আমি সো থটফুল। আমার খুব ভালো লাগে যদি আমি যে একটা স্টুডেন্টকে যদি একটা গিফট করতে পারি, তাকে যদি একটা জামা কিনে দিতে পারি, বা বই খাতা দিতে পারি, স্কুল ব্যাগ। হ্যাঁ, আমি আবার আপনার টাকা দিতে পছন্দ করি না, ক্যাশ টাকা। যদি কোনো স্টুডেন্ট এসে বলে যে আমার বই লাগবে, আমার স্কুলের মাসিক বেতন বাকি, তারপর আমার একটা কম্পিউটার লাগবে, কম্পিউটার নতুন দিতে না পারি, অনেক সুযোগ আছে, অনেকভাবেই দেওয়া যায়, অনেকভাবে দেওয়া যায়। ইচ্ছা থাকলে উপকার করা যায়, হেল্প করা যায়। বাহ, খুব সুন্দর। আর আপনি তো থাকেন ইটালির ভেনিস শহরে, খুবই রোমান্টিক শহর, পানির উপরে একটা শহর। ভেনিস সম্পর্কে কিছু বলেন, সেখানকার জীবন কেমন লাগে আপনার? অ্যাকচুয়ালি বিদেশ জীবনটা অনেক সুন্দর, কিন্তু দুঃখ যে নিজের দেশের জন্য কিছু করতে পারছি না স্টিল নাও। 30 বছরের অভিজ্ঞতা চাই যে দেশকে কিছু দিতে। তো ভেনিস খুবই সুন্দর। আপনার ওরা যদি ভালো না হতো, তাতে আমরা 3 লক্ষ বাংলাদেশি এবং কিভাবে থাকি। আমার শুধু চিন্তা হচ্ছে যে ভেনিস হচ্ছে এত সুন্দর পানির উপর একটা শহর, কি সুন্দর স্বচ্ছ পানি, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এই জ্ঞানটা কিন্তু আমাদের দেশে অনেকেরই নাই। আমরা ঢাকার ক্যাপিটাল সিটিতে যখন দেখি রাস্তার সব জায়গায় ময়লা, ম্যানহোল জ্যাম হয়ে আছে, তো যখন আসেন এই যে হর্ন চারপাশে, আপনার বিরক্ত লাগে না? না, বিরক্ত তো লাগেই, যেহেতু ওখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। তো ওইখানে একটা সাইরেন শুধু শোনা যায়। যখন একটা সাইরেন শুনে মানুষ গাড়িতে যেখানেই থাকে সাইড করে দাঁড়িয়ে থাকে, সেটা হয়তো পুলিশের গাড়ি হবে, না হলে অ্যাম্বুলেন্স হবে। আর একটা মানুষকে বাঁচানো, আপনার মানুষ পাগল হয়ে যায় যে কিভাবে আপনার অ্যাম্বুলেন্সটাকে সাইড দিবে ওরা। আপনার এই যে আসার 4 দিন আগে আমার চোখে পানি চলে আসছে। আপনার এটা আমি কল্পনাও করিনি। আমি আমার বন্ধুর সাথে একটা রেস্টুরেন্টে যাচ্ছিলাম খাওয়ার জন্য। বেসিক্যালি ও আমাকে বলছে, দেখ তোকে এই রেস্টুরেন্টে নিয়ে যাব, খুব সুন্দর রেস্টুরেন্ট। যাওয়ার পরে দেখলাম, এটা আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা। তো যাওয়ার সময় অনেক দূর থেকে লক্ষ্য করলাম যে পুলিশের লাইট জ্বলতেছে। তা আমি গাড়ি স্লো করলাম, তারপরে যে আপনার গাড়ির কম্পিউটারের মধ্যে দেখে নিলাম যে কত গতিবেগ থাকতে পারে, রাস্তাতেও দেখলাম, কারণ না হলে জরিমানা হবে। তো যাওয়ার পথেই আমার ডান পাশে পুলিশের গাড়ি এবং পিছনে 2 জন, সামনে 2 জন, আর রাস্তার পাশে একদম মিডলের মধ্যে আপনার রাস্তায় যখন কাজ করে আপনার কোন টাইপের লাল সিগন্যাল থাকে, 3টা দেওয়া, মাঝখানে ওই 3টা কোণের মাঝখানে একটা বিড়াল অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি দেখেন, একটা বিড়ালের জন্য 6 জন পুলিশ ওইখানে দাঁড়িয়ে, ওরা ধরবে না। আপনার ওই যে ফোন করলো, প্রাণের কত দাম। হ্যাঁ, আর আমাদের বাংলাদেশে এই যুগে মানুষ, কিছুদিন আগে খুব একটা দুঃখজনক ঘটনা ঘটেছে যে 11টা কুকুরের বাচ্চাকে ব্যাগে ভরে পানিতে ফেলে দেওয়া হয়েছে। এটা নিয়ে অনেক কিছু। আর ওই দেশে আপনারা ছোট্ট একটা বিড়ালের বাচ্চাকে বাঁচানোর জন্য এতগুলো পুলিশ চলে এসেছে, খুবই সুন্দর। আসলে এই জিনিসটা দেখার পরে নিজেকে অনেক ছোট মনে হয়েছে যে আমাদের দেশে মানুষ এই যুগে, এই সময়ে কত বেওয়ারিশ মা বোনের লাশ পাওয়া যায় পথে ঘাটে। এটা নিজেকে খুব বেদনা দেয়, খুবই বেদনাদায়ক। আমরা আপনার এই যে 10-11টা কুকুরের বাচ্চার জন্য মানুষ যত না ফেসবুকে লিখেছে, কিন্তু একজন মানুষ মারা গেলে অতটুকু লিখে না। প্রবাসে আমাদের বাংলাদেশিরা যত কষ্ট করে দেশে এসে একটু শান্তির জন্য, কিন্তু দেশের এই আনস্টেবল এই সিচুয়েশনের জন্য আবার চলে যায়, আবার আসে। আমি মনে প্রাণে এই দেশকে ভালোবাসি এবং সবসময় বলি যে আমাদের দেশের অনেক অপরচুনিটি,
গভর্নমেন্ট চাইলেই এ দেশকে ভালো করতে 50 বছর লাগবে না। আজকে থেকে যদি ডিসিশন নেয় আপনার এই দেশকে ডেভেলপ করতে 10 বছর লাগবে, নট সেটাই। মোর দ্যান 10 ইয়ার্স, ডোন্ট নিড। সেটাই। মানে আপনার একটা বাচ্চা প্রসব করার আগ থেকেই শুরু করতে হবে এটার যুদ্ধ, ন্যায় বিচার। চমৎকার, সুন্দর একটি কথা বলেছেন। আমরা একদম আলোচনার শেষ মুহূর্তে। ধন্যবাদ সাইদ রিয়াজ, চমৎকার কথা বলেছেন। দেশে যারা আসে প্রবাসীরা, তারা হাতে খুব অল্প সময় নিয়ে আসে, তার মধ্য থেকেও আপনি চ্যানেল 24কে এবং আমাকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠান শেষ করার আগে প্রবাসীদের উদ্দেশ্যে যদি দুটি কথা বলতে চান, বলতে পারেন। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার যদি কোনো একটা কথা প্রবাসী ভাইদের জন্য, দেশের জন্য কাজে লাগে, নিজেকে সার্থক বলে মনে করব। আমি প্রবাসী ভাইদেরকে বরাবরই বলবো, যারা প্রবাসে যেতে চান ওনারা কিছু শিখে, প্রথমত যেই দেশে যাওয়ার জন্য ওনারা মনস্থির করবেন, মানসিকভাবে প্রস্তুতি নেবেন, ওই দেশের ভাষা অন্তত 50% শিখে নেবে কমিউনিকেশন করার জন্য, নাহলে ওনারা নিজের জীবনকে উন্নত করতে পারবে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে অন্তত কিছু কাজ শিখে যাবে এখান থেকে। মানুষ মনে করে যে আমি ডিশ ওয়াশ করব, রেস্টুরেন্টে কাজ করব, ইটস নট ইজি, এটা সহজ না। বিদেশে গেলে একটা সিস্টেম আছে, ভাষা শিখবে, পাশাপাশি কাজ শিখবে, এবং ইলিগেলভাবে কেউ যাবে না। এটা দুবাই হোক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইটালি, লন্ডন, আমেরিকা, যেই দেশেই যাক না কেন, যাইতে চায় না কেন, এখন আগের থেকে বিদেশে যাওয়া অনেক ইজি। যে কেউ যে কোনোভাবে আপনার গুগলে গিয়ে, ওয়েবসাইটে গিয়ে সার্চ করলেই বুঝবে কি কাজ করতে চায়, কি কাজ জানে, আর কতটুকু ভাষা শিখে। এই কথাই বলবো। ধন্যবাদ আপনাকেও। আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব, তারপর আপনার জন্য একটা উপহার আছে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম ইটালি প্রবাসী সাইদ রিয়াজের সাথে। আশা করছি আমাদের এই আলোচনা ভালো লেগেছে এবং প্রবাসে যারা যেতে চায় তাদের জন্য কিছুটা উপকার হবে। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেল 24 এর পর্দায় চোখ রাখবেন। ধন্যবাদ।